হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করব ডার্ক সিজন 1 এপিসোড 5। তো শুরুর দৃশ্যে আমরা দেখি আগের এপিসোডে যা কিছু ঘটেছিল, এই যে মিকাইলের হারিয়ে যাওয়া গুহার রহস্য আর উইন্ডেন শহরের ভয়, সবকিছু যেন আবারও ঘটছে, কিন্তু এবার অন্য সময়ের ভেতর, মানে 1986 সালে। এই জায়গায় সিরিজের নির্মাতা এক অসাধারণ কাজ করে। তারা একসাথে 2019 এবং 1986 এই দুই সময়ের চরিত্রদের পাশাপাশি তুলে ধরে। একই মানুষ কিন্তু দুই রূপে, একজন তরুণ বয়সে আর একজন বর্তমান বয়স্ক অবস্থায়। এইভাবে পুরো এপিসোডের শুরুতেই সময়ের 33 বছরের ফারাকটা এক মুহূর্তে মুছে ফেলা হয়। দর্শক যেন বুঝতে পারে এই শহরে সময় আলাদা কিছু নয়, বরং সব সময়ই একে অপরের প্রতিবিম্ব। 2019 আর 1986 দুই সময়েই মানুষগুলো একই ভুল করছে, একই কষ্ট পাচ্ছে, শুধু মুখ বদলেছে, কিন্তু নিয়তি বদলায়নি। এই কারণেই গানের মতো শোনাই পুরো ডার্কের মূল থিমটা, দ্য বিগিনিং ইজ দ্য এন্ড, দ্য এন্ড ইজ দ্য বিগিনিং। এরপর সিনটা হঠাৎই শিফট হয় শান্ত উইন্ডেন শহর। এবার কিন্তু আর শান্ত নেই, চারিদিকে উত্তেজনা, হইচই আর মানুষের গলার চিৎকার। খবর ছড়িয়ে পড়েছে এবার শুধু দুইজন নয়, 3জন বাচ্চা নিখোঁজ। হ্যাঁ, এবার ইয়াসিনও গায়েব হয়ে গেছে। পুরো শহর এখন আতঙ্কে ডুবে আছে। স্কুল, চার্চ আর রাস্তা, সব জায়গায় একটাই কথা, এত বাচ্চা কোথায় হারিয়ে যাচ্ছে। পুলিশ স্টেশনের সামনে ভিড় জমে গেছে শত শত মানুষের, কারো হাতে ব্যানার, কারো মুখে প্রতিবাদের স্লোগান। চিৎকার করে সবাই বলছে, তোমরা নিজেদের কাজ ঠিক মতো করো, প্রতিদিন একটা বাচ্চা হারিয়ে যাচ্ছে আর তোমরা সবাই চুপ। সাইরেন বাজছে, পুলিশ সদস্যরা ভিড় সামলানোর চেষ্টা করছে, কিন্তু কেউই আর পুলিশের ওপর বিশ্বাস রাখতে পারছে না। এই বিশৃঙ্খলার মাঝেও ক্যামেরাম্যানরা একবার ঘুরে যায় উলরিক নিলসনের মুখে। তার চোখে এখন শুধু রাগ আর অসহায়তা, কারণ সে জানে এই শহরের ভেতরে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে, কিন্তু কেউ সেটা স্বীকার করতে চাচ্ছে না। ঠিক তখনই পুলিশের ভেতরও ফাটল দেখা দেয়। কেউ বলে এটা সাধারণ অপহরণ, কেউ বলে এটা কোনো অদ্ভুত বৈজ্ঞানিক ঘটনা, কিন্তু সত্যিটা এখনো অন্ধকারের ভেতরেই লুকানো। এরপর সিন ডপলার ফ্যামিলিতে শিফট হয়, যেখানে শার্লেট নিজের বাচ্চা এলিজাবেথের কাছে বসে আছে, যে কিনা শুনতে বা বলতে পারে না। আগের এপিসোডে হয়তো আপনারা তাকে দেখেছেন। শার্লেট তখন সাইন ল্যাঙ্গুয়েজে মেয়েকে জিজ্ঞাসা করে, এই ঘড়িটা তোমাকে কে দিয়েছে? এলিজাবেথ উত্তর দেয়, এই ঘড়িটা আমাকে নোয়া নামে একজন দিয়েছে। সে এক পৃষ্ঠের মতো কালো কাপড় পরা ছিল, মাথায় ছিল কালো টুপি আর তার চোখ ছিল নীল। এখানে শার্লেটের মনে এখন বিশ্বাস হতে শুরু করে যে এই কালো কাপড় পরা মানুষটাই প্রতিদিন উইন্ডেন শহরে বাচ্চাদের অপহরণ করছে। এজন্য সে এলিজাবেথকে বলে, তুমি একদম হুবহু সেই লোকটার স্কেচ আঁকো যার সাথে তুমি দেখা করেছো। এরপর শার্লেট নিজের স্বামী পিটারের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এসবের পেছনে তোমার কোনো হাত নেই তো? যদি থাকে তাহলে এখনই বলে দাও, কারণ যদি পরে আমি নিজে বুঝে ফেলি তাহলে হয়তো তোমাকে আমি আর বাঁচাতে পারবো না। এই কথাটা বলে শার্লেট আর কিছু না শুনে সরাসরি সেখান থেকে চলে যায়। তার মুখে গম্ভীর ভাব আর চোখে ভয় আর সন্দেহের মিশ্র ছাপ। এবার সিন 1986 সালের হসপিটালে শিফট হয়, যেখানে ইনেস খানওয়াল্ড আসে মাইকেলের সাথে দেখা করতে, মানে মিকাইল আর কি। মিকাইল আর মাইকেল তো সেম পারসন, আপনাদের আমি আগের এপিসোডে বলেছি, যারা জানেন না আবারও বলে দিলাম। তোর হাতে কিছু ওষুধ আর একটা ছোট প্যাকেট এবং মুখে মায়া ভরা হাসি। ইনেস মাইকেলের পাশে বসে ধীরে ধীরে বলে, তুমি আমার সাথে কথা বলো না কেন? এমন কিছু কি আছে যেটা তুমি বলতে চাও কিন্তু বলতে পারো না? এখানে দেখা যায় মাইকেলের চোখ দুটো ফাঁকা, মুখ নিস্তব্ধ আর চেহারায় ভয় মেশানো দুঃখের ছাপ। আসলে একদিন আগেই মাইকেল গুহা থেকে ফিরে আসার সময় নিজের পা ভেঙে ফেলেছিল। সে তখন ভেবেছিল হয়তো গুহার ভেতর দিয়েই নিজের টাইম লাইন 2019-এ ফিরে যেতে পারবে, কিন্তু সেই সুযোগ আর হয়নি। এই জন্য এখন তার ভিতরটা পুরো ভেঙে পড়েছে। সে বুঝে গেছে সে এক ভয়ানক চক্রে আটকে গেছে, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তাই ইনেস যত কথাই বলুক না কেন, তবুও সে কোনো উত্তর দেয় না, চুপচাপ তাকিয়ে থাকে জানালার দিকে, যেখান দিয়ে 1986-এর সন্ধ্যার হাওয়া ঢুকছে অপরিচিত সময়ে সেই ভারী নিস্তব্ধতা নিয়ে। ব্যাপারটা কিন্তু অনেক অদ্ভুত। আপনি 2019 সালে থাকেন, বাট পৌঁছে গেছেন 1986 সালে, যেখানে মানুষগুলো চেনা বাট আপনাকে কেউ চেনে না। এবার সিন শিফট হয় সেই আননোন পার্সনের দিকে, যে একা বসে আছে এক অন্ধকার ঘরে, চারপাশে ম্লান আলো, একটা পুরনো টেবিলের ওপর ধুলো জমা বই আর কিছু অদ্ভুত যন্ত্রপাতি ছড়ানো। সে ধীরে ধীরে নিজের সেই খাস ব্যাগটা খুলে ভেতর থেকে একটা জিনিস বের করে, একটা অদ্ভুত আকৃতির টাইম মেশিন। মেশিনটার চারপাশে ধাতব পাইপ, কাচের চেম্বার আর ভেতরে একটা গোলাকার কয়েল ঘুরে ঘুরে আলো দিচ্ছে। সে মনোযোগ দিয়ে সেটার সুই ঘোরায়, মেশিনটা চালু হয় কিনা চেক করে। হালকা বজ্রপাতের মতো শব্দ আর নীল আলোর ঝলকানি দেখা যায়। তার মুখে তখন এক রহস্যময় হাসি, যেন সে জানে এই মেশিনই সময়ের দরজা খুলে দেওয়ার একমাত্র উপায়। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেই মেশিনের দিকে, তারপর ধীরে ধীরে সেটি আবার ব্যাগের ভেতর রেখে দেয়। মুখে হালকা বিড়বিড় করে বলে, সময়ের সব উত্তর এই মেশিন
মেশিনেই লুকানো আছে। আর স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সেই পরিচিত গান, দ্য এন্ড ইজ দ্য বিগিনিং অ্যান্ড দ্য বিগিনিং ইজ দ্য এন্ড। এবার সিন শিফট হয় 2019 সালে, আর যেখানে আমরা দেখতে পাই বার্তোস নেলসনকে। সে একা বসে আছে, হাতে সেই ফোনটা যেটা কিছুদিন আগে ড্রাগসের থলির ভেতর থেকে পাওয়া গিয়েছিল। হঠাৎই ফোনটা কম্পন দিতে শুরু করে, স্ক্রিনে ভেসে ওঠে আননোন কলার, এক অচেনা নাম্বার। বার্তোস কিছুক্ষণ দ্বিধায় পড়ে যায়, তারপর ধীরে ধীরে ফোনটা কানে তোলে। ওপাশ থেকে গম্ভীর এক ঠান্ডা গলায় একজন বলে ওঠে, আজ সন্ধ্যায় দেখা করতে হবে, একা এসো। বার্তোস থেমে যায়, কিছু বুঝে ওঠার আগেই কলটা কেটে যায়। ওর মুখে ভয় আর কৌতূহলের মিশ্র ছাপ। সে জানে না কে এই মানুষ, কিন্তু অন্তরের ভেতর একটা অজানা টান অনুভব করে, যেন এই দেখা করাটা তার জন্য খুব জরুরি। এবার সিন শিফট হয় হেনার দিকে, যে আজ হাতে খাবার ভর্তি পাত্র নিয়ে নেলসন ফ্যামিলি বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। বাইরে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে, আকাশ মেঘলা, বাতাসে এক ধরনের ভারী বিষণ্ণতা। ক্যাটরিনা দরজা খুলে হেনা হালকা হাসি দিয়ে বলে, আমার মনে হচ্ছিল তোমাদের এখন রান্না করার মতো অবস্থা নাই। একে তো 7 দিন ধরে তোমার ছেলে গায়েব, তার উপর উলরিককেও খুব পারেশান দেখাচ্ছিল, তাই ভাবলাম নিজেই কিছু বানিয়ে নিয়ে আসি। ক্যাটরিনা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে হেনার মুখের দিকে, তারপর ধীরে ধীরে বলে, ভেতরে এসো, বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। হেনা ভেতরে আসে। ঘরের মধ্যে হালকা নীরবতা, কোনায় টেবিলের ওপর রাখা গায়েব ছেলের ছবি, সবকিছু যেন শোকাচ্ছন্ন। ঠিক তখনই দরজা খুলে উলরিক ঢোকে, চুল ভেজা, চোখে ক্লান্তি, মুখে উদ্বেগের রেখা। হেনা উলরিককে দেখে একটু অপ্রস্তুত হাসি দিয়ে বলে, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, তো উলরিক তুমি কি আমাকে পৌঁছে দিতে পারবে? ক্যাটরিনা ঠোঁট কামড়ে হাসে, তার চোখে কষ্ট মিশে থাকা ঠান্ডা তির্যক দৃষ্টি নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবে, কেন দেবে না? উলরিক কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। আসলে ক্যাটরিনা কিন্তু অনেক কষ্টেই কথাটা বলেছে। নিজের স্বামীকে এমন কোনো মেয়ের সাথে পাঠিয়ে দিচ্ছে যার সাথে তার উল্টোপাল্টা সম্পর্ক চলছে, আপনারা তো জানেনই। আর যাই হোক, বের হওয়ার আগে ক্যাটরিনা গুড বাই বলার অজুহাতে ধীরে ধীরে হেনাকে আলতো করে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে সময় থেমে যায়। ক্যাটরিনা চোখ বন্ধ করে হেনার খুশবু গভীরভাবে টেনে নেয়। আর ঠিক তখনই ক্যাটরিনার চোখে সব স্পষ্ট হয়ে যায়। সে কিছুই বলে না, শুধু স্থিরভাবে তাকিয়ে থাকে, এবং সে বুঝে যায় উলরিক বাড়িতে মিথ্যা বলে কোথায় যায় আর কার কাছে যায়। বাইরে তখন বৃষ্টির শব্দ আরো জোরে পড়ছে, যেন সেই শব্দের ভেতরেই লুকিয়ে আছে তাদের ভাঙা সম্পর্কের কান্না। এবার সিন শিফট হয় উইন্ডেন হোটেলে। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি, বাতাসে হালকা ঠান্ডা ভাব, হোটেলের ভিতরে নীরবতা, কেবল দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। আননোন পারসন নিজের রুমে বসে কিছু জিনিস গুছিয়ে নিচ্ছে। একটা পুরনো ব্যাগের ভেতরে কিছু নথিপত্র, একটা নোটবুক আর সেই অদ্ভুত টাইম মেশিন। সবকিছু ঠিকঠাক করে সে ব্যাগ বন্ধ করে। একবার রুমের চারপাশে তাকায়, যেন প্রতিটি জিনিসের মধ্যে কোনো স্মৃতি লুকিয়ে আছে। এরপর সে ধীরে ধীরে নিচে নামে। রিসিপশনে দাঁড়িয়ে আছে রেজিনা টাইটম্যান। সে হালকা হাসি দিয়ে বলে, আপনি যাচ্ছেন মিস্টার? আননোন পারসন শান্ত স্বরে বলে, হ্যাঁ, এখন আমার বের হতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো এই ঠিকানায় ডেলিভারি করে দিবে, এটা খুব দরকারি। সে একটা ছোট্ট খাম এগিয়ে দেয় রেজিনার দিকে, যার ওপর কোনো নাম নেই, শুধু একটা রহস্যময় চিহ্ন আঁকা। তারপর বলে, আমার এখনো কিছু জিনিস ওই রুমে আছে, তাই টেনশনের কোনো কারণ নেই। আমি পেমেন্ট করে যেতে থাকবো, কিন্তু রুমটা আমার নামেই বুকড রাখতে হবে। রেজিনা একটু অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু কিছু জিজ্ঞাসা করে না। লোকটা ব্যাগটা কাঁধে তুলে নেয় আর এক মুহূর্ত থেমে বলে, যদি কখনো কিছু অদ্ভুত ঘটে ভয় পেও না, উইন্ডেনে এখন সময় বদলাতে শুরু করেছে। এই বলে আননোন পারসন দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়, আর তার পেছনে দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে শোনা যায় বৃষ্টির টুপটাপ শব্দ আর দূরের বজ্রপাতের গর্জন। রেজিনা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে ভয়, কৌতূহল আর প্রশ্ন, এই মানুষটা কে? আর তার যাওয়া মানে কি সত্যি উইন্ডেনে কিছু ভয়ানক ঘটতে যাচ্ছে? এখানে আমরা দেখি জোনাস তার বন্ধু বার্তোসের বাড়িতে এসেছে। বার্তোস উত্তেজিত গলায় বলে, বন্ধু, আমার সঙ্গে বিশাল এক ঘটনা ঘটেছে। মনে আছে আমরা ওই গুহা থেকে ড্রাগসের থলিটা চুরি করেছিলাম? ওই থলির ভেতর একটা ফোন পেয়েছিলাম। সেই ফোন থেকে হঠাৎ একজন ড্রাগ ডিলার আমার সঙ্গে যোগাযোগ করে। সে বলছে আজ সন্ধ্যায় দেখা করতে, আরো বড় একটা ডিলের অফার আছে। তারপর বার্তোস একটু থেমে জোনাসের দিকে তাকিয়ে বলে, তুমি কি আজ সন্ধ্যায় আমার সঙ্গে যাবে? আমি কি তোমার উপর ভরসা করতে পারি এই সব কিছুর জন্য? জোনাস এক মুহূর্ত ভাবলো, তারপর হেসে বলল, অবশ্যই, তুমি আমার বন্ধু, আমরা একসাথেই যাব। দৃশ্য হসপিটালের ভেতর, বিকেলবেলা। ঘরটা আধো অন্ধকার, জানালা দিয়ে হালকা আলো এসে মাইকেলের মুখে পড়ে। সে চুপচাপ বসে আছে। দরজাটা ধীরে খুলে যায়, ভেতরে ঢোকে নোয়া, সেই রহস্যময় মানুষ যে সময়ের গহ্বর পেরিয়ে বারবার ফিরে আসছে। নোয়া শান্ত গলায় বলে, গড প্রতিটি প্রাণের জন্য একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। যদি মানুষ সেই পথে চলে তবে কোনো বিশৃঙ্খলা হয় না। মাইকেল তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিচু গলায় জিজ্ঞাসা করে, যদি গডই ভুল করে, যদি তার পরিকল্পনাটাই ভুল হয়? নোয়া হালকা হাসে, চোখে এক ধরনের নিশ্চয়তার ঝিলিক দেয়। সে বলে, আমি একজন
একজন প্রিস্ট, আর গড কখনো ভুল করে না। এই কথাটা বলেই নোয়া ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। মাইকেল তাকিয়ে থাকে দরজার দিকে, তার মুখে এক অদ্ভুত প্রশ্নচিহ্নের ছায়া। সিন শিফট হয় উলরিকের গাড়ির ভেতর, যে কিনা হেনাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে। বাইরে বৃষ্টি পড়ছে নরম সুরে, গাড়ির ভেতরে নিস্তব্ধতা। উলরিক স্টিয়ারিং ধরে তাকিয়ে আছে সামনে, চোখে অজস্র ক্লান্তি। পাশে বসে আছে হেনা, তার চোখে অশ্রু জমে আছে, ঠোঁট কাঁপছে। উলরিক বলে, হেনা, আমি তোমাকে অনেকবার বলেছি এই আসক্তিটা ঠিক না। তুমি প্রতিবার অজুহাত খুঁজে চলে আসো, বিনা কলে বিনা কারণে। এভাবে চলতে পারে না। হেনা ধীরে তার দিকে তাকায়, কণ্ঠে মিশে আছে প্রেম আর ভাঙনের সুর। হেনা বলে, উলরিক, আমি তোমাকে শুধু ভালোবাসিনি, তোমার মধ্যে আমি আমার জীবন খুঁজে পেয়েছিলাম। তুমি দূরে গেলেও আমি তোমার ছায়ার ভেতর বাঁচবো। তুমি যা বলবে আমি তাই করব। উলরিক গভীরভাবে নিঃশ্বাস ফেলে তারপর ঠান্ডা কণ্ঠে বলে, তাহলে এখন এই গাড়ি থেকে নেমে যাও, আর নিজের মুখটা আর কখনো আমার সামনে আনবে না। এক মুহূর্তে সবকিছু স্তব্ধ হয়ে যায়। বৃষ্টির ফোঁটা জানালায় পড়ছে, হেনার অশ্রুর মতো। সে ধীরে দরজা খুলে বাইরে নামে। রাস্তায় নিয়ন আলোর ছায়া তার মুখে লেগে থাকে কিছুক্ষণ, তারপর মিলিয়ে যায় অন্ধকারে। উলরিক কিছুক্ষণ তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে, তার চোখেও এক বিন্দু আর্দ্রতা, যেটা সে দ্রুত মুছে ফেলে। গাড়ির ইঞ্জিন আবার চালু হয়। শব্দহীন রাস্তায় মিলিয়ে যায় উলরিকের গাড়ি। এরপর সিন 33 বছর আগে, মানে 1986-তে শিফট হয়। এখানে আমরা যৌবনকালের হেনা, ক্যাটরিনা আর উলরিককে দেখতে পাই। ছোটবেলায়ও উলরিক কখনোই হেনাকে ভালোবাসেনি। ওর ছোটবেলা থেকেই ক্যাটরিনাকে ভালো লাগতো, যে হেলথ হাইটে বেশি ভালো ছিল। ছোটবেলা থেকেই হেনা উলরিকের ওপর ক্রাশ ছিল, কিন্তু কখনোই তা প্রকাশ করতে পারেনি। তো এরপর আমরা উলরিক আর ক্যাটরিনাকে একসাথে বসে থাকতে দেখি। ওরা ইন্টিমেসি নিয়ে কথা বলছিল। তো ক্যাটরিনা বলে, আমি কিন্তু এখন বেবি চাই না। তো তুমি কি কন্ডম নিয়ে এসেছো নাকি আনো নাই? কারণ আমি চাই না ফিউচারে কোনো গন্ডগোল হোক। তো উলরিক বলে, তুমি টেনশন নিও না, আমার কাছে আছে। অন্যদিকে হাসপাতালে মিকাইল অনেকদিন ধরেই ছিল, যার জন্য সেখানে চাইল্ড ডিপার্টমেন্টের একজন পৌঁছায় আর বলে, বাচ্চাটার হসপিটালে থাকা ঠিক হচ্ছে না, এই জন্য ওর আমাদের সাথে থাকা উচিত। আমরা জলদি ওর খোঁজ নিয়ে নিব যে ও কোথা থেকে এসেছে, ওর বাবা মা কে। কিন্তু ইনেস, যার বিয়ের পর কোনো বাচ্চা ছিল না, হাজবেন্ডও মারা গিয়েছিল, ওই লেডিকে বলে, আমি কি এই বাচ্চাটা পালতে পারি? এটা শুনে ওই মহিলা বলে, ঠিক আছে, কিন্তু আমি একবার আমার টিমের সাথে কথাবার্তা বলে দেখি তারা কি বলে। বাচ্চাটার সকল ডকুমেন্টস ক্লিয়ার হয়ে গেলে তুমি বাচ্চাটাকে বাড়ি নিয়ে যেতে পারবে। এখানে সিন জোনাসের কাছে শিফট হয়, যে চার্চের বাইরে একটা গ্রেভিয়ার্ডের কাছে বসেছিল। এই গ্রেভিয়ার্ডে ওর বাবা মাইকেলের কবর ছিল। ঠিক তখন ওখানে একজন অচেনা হুডি পরা লোক ওর পাশে এসে বসে। যদিও এখানে বলা হয়নি এই অচেনা লোকটা কে, তবে চলুন আমি আপনাদের গোপন কথাটা জানিয়ে দিই। আসলে এই অচেনা হুডি পরা লোকটি জোনাসের ফিউচার ভার্সন, যে ওকে বলে যায় যে ভগবান যা করে সবকিছু ভালোর জন্যই করে, আর তোমার বাবার এখানে না থাকাও কোনো একটা কারণকে ট্রিগার করে। তো তুমি চিন্তা করো না, ফিউচারে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা বলে ওখান থেকে চলে যায়। এরপর আমরা এখানে উইন্ডেনের পোস্টাল ডিপার্টমেন্ট দেখতে পাই, যেখানে হেনার বাবা কাজ করত। ও এখানে চিঠি দেওয়া নেওয়া করতে এসেছিল। আর তখন হেনার নজর দূরে বসে থাকা মাইকেলের দিকে পড়ে, যার পা ভাঙা ছিল। একে তো ওর উলরিকের ওপর রাগ হচ্ছিল, তাই নিজেকে ওর শান্ত করতে হবে। আর অন্যদিকে ওর মনে ছোটবেলা থেকেই অনেক অবসেশন ছিল একটা বিষয়কে নিয়ে। এজন্য ও মাইকেলের সাথে কথা বলতে বসে যায়। আর মাইকেল, যার জাদু দেখাতে অনেক ভালো লাগতো, ও হেনার সাথে কথা বলে আর জিজ্ঞাসা করে, তুমি কি বিখ্যাত ম্যাজিশিয়ান হুডিনির সম্পর্কে জানো? এরপর ও ওকে একটা ম্যাজিক ট্রিক দেখায়, আর এর মাধ্যমে ওদের দুজনের মধ্যে কিন্তু বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে স্কুলের একটা রুমে ক্যাটরিনা আর উলরিক কিন্তু ইন্টিমেট হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর এক্সপ্লেন না করি। তো এবার আমাদের কিন্তু আবার 2019-এ নিয়ে আসা হয়, যেখানে জোনাসের স্কুলে মার্থার একটা প্লে ছিল। ও বলে, এই দুনিয়ায় দুই ধরনের পাওয়ার আছে, একটা হলো লাইট, অন্যটা হলো শ্যাডো। এটা থেকে কিছু আসে যায় না যে কে বেশি শক্তিশালী, বরং এটা থেকে আসে যায় যে আমরা কাকে বিশ্বাস করি। তো এই লাইনটা কিন্তু পরে সিরিজে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অন্যদিকে আমরা 1986 সালে আবারও ফিরে যাই, যেখানে আমরা হেনাকে দেখি যে উলরিক আর ক্যাটরিনাকে একসাথে ইন্টিমেট হতে দেখে ফেলে। আর এটা দেখে ওর মন পুরোপুরি ভেঙে যায়, যেটা হওয়াই একেবারে স্বাভাবিক ছিল। আর এজন্য কিন্তু ও একটা হার্ড ডিসিশন নিতে যাচ্ছিল। অন্যদিকে আমরা বার্তোসকে দেখি যে ডিলারের সাথে কথা বলার জন্য পাওয়ার প্ল্যান্টের কাছে পৌঁছে যায়, আর ওর বন্ধু জোনাসকে কল দেয়। কিন্তু জোনাস ওর সাথ দিতে চাচ্ছিল না, এজন্য ওর ফোন উঠায় না। এজন্য বার্তোস একা একাই চলে যায়। এদিকে আমরা জোনাসকে দেখি যে মার্থার কাছে এসে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে। তো মার্থা বলে, তুমি কোথায় চলে গেছিলে? তুমি কি জানো না আমি তোমাকে নিয়ে কত বেশি পসেসিভ? তো যেহেতু ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই একে অন্যকে কিস করে। অন্যদিকে বার্তোস গিয়ে এই সিরিজের অন অফ দ্য লিড ক্যারেক্টার নোয়ার সাথে দেখা করে, যে ও রোলস রয়্যালসে বসিয়ে কিছু কথা বোঝাতে থাকে। তো ওরা কি নিয়ে আলোচনা করছিল সেটাও একটা বড় গোপন জিনিস, যেটা আমি আপনাদের আরো পরে জানাবো। অন্যদিকে উলরিক ওর বউয়ের কাছে আসে
এবং বউয়ের কাছে এসে শুয়ে পড়ে আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ক্যাটরিনা, যে অলরেডি জেনে গিয়েছিল যে উলরিক তার সাথে আর নেই, তার কাছ থেকে হারিয়ে গেছে। তো এবার সিন কিন্তু শিফট হয় 1986-তে, আর আমরা হেনাকে দেখতে পাই যে বাড়িতে যাওয়ার জন্য নিজের বাবার গাড়িতে বসেছিল। তো হেনা ওর বাবাকে বলে, বাবা, যদি তুমি কোনো অন্যায় অবৈধ জিনিস দেখে ফেলো তো তোমার কি করা উচিত? ওর বাবা বলে, নর্মালি তো পুলিশকে ইনফর্ম করে দেওয়া উচিত। তো হেনা বলে, আমি এমন অন্যায় হচ্ছে সেটা দেখেছি, তো তুমি সোজা পুলিশ স্টেশনে চলো। এরপর আমরা পুলিশ স্টেশনে ইগওয়ান টাইডম্যানকে দেখতে পাই, যার সামনে হেনা বলে, আমি আজ উর্লিককে দেখেছি একটা মেয়েকে রেপ করতে। ওই মেয়েটি অনেক ব্যথাও পেয়েছে, তো আপনি গিয়ে কথা বলে নিন উর্লিকের সাথে। তো হেনা কিন্তু এখানে পুরোপুরি মিথ্যা বলেছে। ওরা দুজন দুজনকে ভালোবাসতো আর তাই ওরা ইন্টিমেসি করেছিল, আর ওদের ইন্টিমেসির নাম হেনা রেপ দিয়ে দিয়েছিল। ওই যে জেলাসি ছিল আর সহ্য করতে পারেনি, এই জন্য। আমাদের দেশে, আমাদের আশেপাশে এমন মেয়ে কিন্তু অনেক আছে, নিজে ভালোবাসবে, তাকে যদি ভালোবাসা না দেওয়া হয় তাহলেই এমন উল্টাপাল্টা কাজ করবে, যেটা আসলে একেবারেই উচিত না। কাউকে ভালোবাসলে দূর থেকে ভালোবেসে যাওয়া উচিত। আপনাদের কি মনে হয়? যাই হোক, এজন্য আমি কিন্তু আগের এপিসোডে হেনাকে শয়তান বলেছিলাম। তো এই রিজনের জন্য পুলিশ এসে উলরিককে ধরে নিয়ে যায় আর থানায় ঢুকিয়ে দেয়। এরপর আমরা জোনাসকে দেখি, যার কাছে একটা পার্সেল আসে। তো বেসিক্যালি ফিউচারের জোনাস রেজিনাকে এই বক্সটা দিয়ে জোনাসের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে বলে। এই বক্সের মধ্য থেকে ও একটা রেডিও ফ্রিকোয়েন্সি আর একটা লাইট পায়। এই দুটো জিনিসই ওর কাজে আসবে ওই গুহার আরো ভেতরে প্রবেশের জন্য। এর সাথে ও একটা লেটারও পায়। বেসিক্যালি এই লেটারটা সেই লেটার যেটা মাইকেল লিখে মারা গিয়েছিল। আর এখানে একটা কথা রিভিল হয়, যেটা হলো এই মাইকেল আর কেউ নয়, বরং 1986-এ হারিয়ে যাওয়া মিকাইল নেলসন, যে কিনা পরবর্তীতে ওর নাম মাইকেল রেখেছিল। এরপর এপিসোডের শেষে আমরা 1986 সালের HD টেনহাউসকে দেখতে পাই, যার কাছে জোনাস নিজের টাইম মেশিন সাথে নিয়ে দেখা করতে এসেছিল। তো এই সাসপেন্সের সাথে এই পার্টটা এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড আমরা খুবই শীঘ্রই নিয়ে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সিরিজগুলোর এক্সপ্লেনেশন কেমন লাগছে, এপিসোডগুলোর এক্সপ্লেনেশন কেমন লাগছে, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন।